বন্ধুরা, গতকালকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম 23,800 820 এই লেভেলটার ওপর যদি গ্যাপ আপ হয় তাহলে আপনারা 24,000ও দেখবেন, 24,100 পর্যন্ত আপসাইডের দিকের জন্য যেতে পারে। আজকের দিনে যদি দেখেন 24,080 কাছাকাছি পর্যন্ত গেছে, কিন্তু যদি ট্রেডিং সেট আপ দেখেন টেকনিক্যালি, তাহলে কিন্তু ট্রেড বেরোনো সত্ত্বেও কিন্তু বারবার ধোঁকা দিয়েছে। যেমন দুটো ট্রেড আজকের দিনে আমরা করেছিলাম, দুটোতেই কিন্তু স্টপ লস গেছে, আর 3 নম্বর ট্রেডটা কিন্তু করার সাহসও কিন্তু জোগাতে পারিনি। এবার যদি দেখেন কোথায় কোথায় ট্রেড বেরিয়েছিল, একটা ট্রেড তো বেরিয়েছিল ঠিক এই জায়গাটাতে, আর সেকেন্ড ট্রেডটা বেরিয়েছিল হচ্ছে ঠিক এই জায়গাটাতে। ব্যাংক নিফটিতে কিন্তু টাইমিং অলমোস্ট সেম। এবার যদি দেখেন ট্রেডটা কিন্তু প্রফিটেই চলছিল। প্রথম ট্রেডটাতে 5-7 পয়েন্ট আপসাইডের দিকের জন্য প্রফিটে চলছিল, তারপরে সঙ্গে সঙ্গে ওই ক্যান্ডেলেই দেখতে পাচ্ছেন রিভার্স, এবং রিভার্সের পর দেখতে পাচ্ছেন কি তলার দিকে স্টপ লস কিন্তু কাটতে বাধ্য হয়েছে। এবং এই জায়গাটার পর থেকে আস্তে আস্তে যখন আবারও ঘুরতে শুরু করে, ঠিক এই জায়গাটা ব্রেক করে এই জায়গাটাতে, তখনই কিন্তু আমরা ট্রেডিং সেট আপ আবারও কিন্তু ওপেন করি। এবং এই মুভটা কিছুটা হওয়ার পর এত স্পিডে তলার দিকের জন্য মুভ করলো যে এই সব জায়গায় কিন্তু একটুখানি বড়ই স্টপ লস ছিল, সেটা কিন্তু মিট করে গেল। তারপরে তলার দিকের জন্য আরো কিছুটা ডিপ, তারপরে হচ্ছে এখান থেকে বাউন্স আপসাইডের দিকের জন্য, এবং সেই বাউন্সটা যে টার্গেটটা হওয়া উচিত সেটা কিন্তু মিট করার পরও আমরা কিন্তু ট্রেডিং সেটা ওপেন করতে পারিনি। কারণ সিচুয়েশন বুঝতেই পারছেন যে এই সব জায়গা হচ্ছে লাস্ট ফেজে, মোটামুটি 2-2.5-এর পর থেকে মোটামুটি এই জায়গাটা আপসাইডের দিকের জন্য। কিন্তু এই রকম জায়গায় দুটো ট্রেড যখনই মিস হয়ে যায়, তখন 3 নম্বর ট্রেড আর আপনি ওপেন করার কথা ভাবতেই পারবেন না যদি বাজারের হাতে টাইম না থাকে। আর যদি ফার্স্ট জায়গাটা যদি দেখেন, এই জায়গাটা ট্রেড কেন করিনি, কারণ সিচুয়েশন ছিল না, প্রিমিয়াম সেরকম ভাবে মুভ করছিল না। হ্যাঁ, বলতে পারেন যে 5-7 পয়েন্ট কি মুভ করেনি, হ্যাঁ করেছে, কিন্তু 5-7 পয়েন্টের জন্য লড়ার এই জায়গাটা নয়। সেখানে ট্রেড যখন বেরোয় এখানে একটা ভালো পয়েন্ট ক্যাপচার করা উচিত। এই জন্যই কিন্তু আজকের যে মুভমেন্টটা, সেখানেও কিন্তু 5-7 পয়েন্ট করে দুটো ট্রেডেই কিন্তু বেরিয়েছিল। ফার্স্ট ট্রেডটা 5 পয়েন্টের মতন প্রফিট থেকে সেখান থেকে লসের দিকে কনভার্ট হয়, সেটা স্টপ লস এইসব জায়গায় যায়। আর সেকেন্ড ট্রেডটা যেটা হয়েছিল সেটা কিন্তু 8-9 পয়েন্ট পর্যন্ত প্রফিট দেখেছি, বা 10 পয়েন্ট পর্যন্ত প্রফিট দেখেছি, তারপরে কিন্তু রিভার্স হয়েছে এবং এই জায়গাটাতেই আমাকে কাটতে বাধ্য হয়েছে। তো এইটা যদি দেখেন তাহলে কিছু করার নেই, কারণ এই ট্রেডটা উপরের দিকের জন্য চলা উচিত। এবং মিনিমাম এটা হচ্ছে যে এই 24,080-100 কাছাকাছি গেলে আমি হয়তো কিছু কোয়ান্টিটি কেটে দিয়ে কিছুটা ওয়েট করতে পারতাম। কিন্তু টেকনিক্যালি যদি দেখেন আজকের দিনে কিন্তু ধোকা দিয়েছে ট্রেড বেরোনো সত্ত্বেও। যাই হোক, সেটা তো একটা আলাদা ইস্যু। টেকনিক্যালি তার মানে এই সময় প্রপার ওয়েতে কাজ করছে না, এইটুকুনি বোঝা যাচ্ছে। এবার যদি ভালো করে খেয়াল করে দেখেন যে আজকের সিচুয়েশন এরকম হয়ে রইলো কেন, গ্যাপ আপ হলো, টার্গেট মিট হলো, ট্রেড কিন্তু বেরোলো না, বা ট্রেড বেরোলেও প্রফিট কিন্তু করা গেল না। কারণটা আপনারা ভালো করেই জানেন যে সিচুয়েশন কি চলছে। ইরান, ইসরায়েল, আমেরিকার যুদ্ধ আপাতত তলার দিকের জন্য পড়ছে না কেন? কারণ আমেরিকা বোম্বিং করছে না ইরানের ওপর, তাই কিন্তু বাজার এখান থেকে তলার দিকের জন্য পড়ছে না। এটা হচ্ছে সোজা বাংলা কথা। এবার যদি বলেন যে তাহলে কি সিজফায়ার হয়েছে, অ্যানাউন্সমেন্ট হয়েছে, কিন্তু পুরোপুরি লাগু হয়নি। কেন হয়নি? কারণ সিজফায়ার যখনই অ্যানাউন্সমেন্ট হলো তার 10 ঘন্টার মধ্যে ইসরায়েল অ্যাটাক করলো কিন্তু লেবাননে। লেবাননে কারা আছে? যারা হচ্ছে ইরান সমর্থিত কিছু আতঙ্কবাদী গ্রুপ বলুন বা মিলিটেন্ট গ্রুপ বলুন, যার নাম হচ্ছে হিজবুল্লাহ, তাদেরকে কিন্তু অ্যাটাক করা শুরু করে দিয়েছে। এবার সিজ ফায়ারের জন্য 10খানা যে পয়েন্ট রেখেছিল, তার মধ্যে শোনা যাচ্ছে যে লেবাননের নামও কিন্তু ছিল, যে লেবাননের উপর কোনো রকম অ্যাটাক করা যাবে না। ইসরায়েল কিছু না শুনেই কিন্তু অ্যাটাক করতে শুরু করে দিয়েছে, এখনো পর্যন্ত জারি আছে। ইসরায়েল চাইছে কি, যে লেবাননের মধ্যে একটা নদী আছে, তো নদীর ওপারে এই হিজবুল্লাহকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। যারা মারা যাচ্ছে মারা যাক,
আর যারা বেঁচে থাকবে তারা নদীর ওই পারে চলে যাবে। আর নদীর এপারের যে অংশটা সেটা ইসরায়েলের ক্যাপচারের মধ্যে চলে আসবে, কন্ট্রোলের মধ্যে আসবে। তার ফলে কি হবে, ওটা একটা বাফার জোন হবে। তো ইসরায়েলের ওপর অ্যাটাক কিন্তু সেরকম ভাবে করতে পারবে না, কারণ সেই ফায়ার পাওয়ার তাদের কাছে এই মুহূর্তে নেই। এবার যদি দেখেন যে ইরানের প্রতি অ্যাটাক হচ্ছে, মিডিয়ার মধ্যে রিপোর্ট পাচ্ছেন যে ইরান জিতে গেল, ইরান জিতে গেল, আর আমেরিকা হেরে গেল সুপার পাওয়ার হয়েও। তো এখানে হার জিত যদি দেখেন, তো ইরানের মধ্যে থেকে অত কিন্তু খবর বেরিয়ে আসছে না, কারণ কমপ্লিটলি মিডিয়া কন্ট্রোলের মধ্যে, ইন্টারনেট পুরোপুরি কাট অফ। সুতরাং ওখান থেকে বিশেষ কিছু ছবি খুব কম বেরিয়ে আসছে। কিন্তু ইসরায়েল আর আমেরিকার মতন সুপার পাওয়ার যখন অ্যাটাক করে, মোটামুটি 70%, 80% কিন্তু ডিস্ট্রয় ইরানের ইনফ্রাস্ট্রাকচার করে দিয়েছে। হ্যাঁ, জেনারেল ইনফ্রাস্ট্রাকচার নয়, যেমন সাপোজ ধরে নিন সরকারি অফিস, কমান্ড সেন্টার, তারপর হচ্ছে কিছু অয়েল ফিল্ড, কমপ্লিট যেটুকুনি নেভি ছিল তাদের কাছে, নেভি পাওয়ারটা পুরোপুরি ডিস্ট্রয় করে দিয়েছে। যেটুকুনি এয়ারফোর্স ছিল, যদিও দুর্বল, তো সেটা পুরোপুরি কমপ্লিট শাটডাউন হয়ে গেছে। কিছু মিসাইল রাখার জায়গা আন্ডারগ্রাউন্ডের মধ্যে করেছিল, তো সেইগুলো পুরো কমপ্লিট কিছু ডিস্ট্রয় করতে পেরেছে। তো এইরকম যদি সিচুয়েশন দেখেন, ফার্গ আইল্যান্ড যেখানে হচ্ছে অয়েল রিজার্ভ আছে ইরানের, ওই জায়গাটারও অ্যাটাক হয়েছে, কিন্তু মিলিটারি ইনস্টলেশনের প্রতি হয়েছে। যেখানে অয়েল ফিল্ড আছে সেইখানে কিন্তু হয়নি। এছাড়া যদি দেখেন, মোটামুটি কিন্তু ভয়ানক তাবাই করেছে, সেই রিপোর্টটা কিন্তু আসছে না, এবং এসলেও মোটামুটি সেটাকে মান্যতা দিচ্ছে না, কারণ 30 দিন 40 দিন যুদ্ধ করছে দুটো সুপার পাওয়ার মিলে, ইরানের মতন একটা দেশকে কন্ট্রোলে নিতে পারেনি এখনো পর্যন্ত। এটাই বড় হার হিসাবে দেখা হচ্ছে। যাই হোক, ইরানের পক্ষ থেকেও ফায়ার খোলা হয়েছে। তো মিডল ইস্টের মধ্যে যে দেশগুলোর মধ্যে আমেরিকার সৈন্য ইনস্টলেশন আছে বা বেস আছে, মিলিটারি বেস, তো সেই বেসগুলোকে অ্যাটাক করা হয়েছে। আমেরিকান সৈন্য কোনো হোটেলে থাকলে সেই সব জায়গাগুলো অ্যাটাক হয়েছে। যদি ইরানের অয়েল ফিল্ডের মধ্যে যখন অ্যাটাক হয়েছে, তো ইরানও করেছে কি, সৌদি আরবিয়া, কাতার, ওমান, বাহরিন, আরো বেশ কিছু দেশ, তাদের উপরেও কিন্তু অ্যাটাক করেছে, এবং তাদেরও অয়েল ফিল্ডের মধ্যে অ্যাটাক করেছে। মোটামুটি যেটুকুনি যুদ্ধ পরিস্থিতি হয়েছে, তাতে কিন্তু গালফ নেশনগুলোর যে অবস্থায় ছিল সেখান থেকে 5 বছর পিছিয়ে গেছে। মানে 5 বছর আরো যদি প্রয়াস করে, তবে কিন্তু এখানে যে জায়গাটা ছিল সেই জায়গাটা পর্যন্ত ফিরে আসতে পারবে। তো ক্ষয়ক্ষতি ভালোই হয়েছে। এবার আমেরিকার যে আইটি ফার্মগুলো আছে, সেগুলোকে টার্গেট করবে বলেছিল ইরান, কিন্তু এখনো পর্যন্ত করেনি, যেহেতু সিজ ফায়ারের নামে চলছে। কিন্তু কমপ্লিট সিজ ফায়ার না হলেও আপাতত গোলাগুলি চলছে, কিন্তু মাত্রাটা কম, লো ফ্রিকুয়েন্সিতে চলে এসেছে আপাতত। যখন আমি এই মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি, এখন অলরেডি কিন্তু শোনা কি যাচ্ছে যে পাকিস্তানের মধ্যে ইরান এবং আমেরিকার যারা যারা পিস টক করবে, তারা কিন্তু আস্তে আস্তে উপস্থিত হচ্ছে। আজ মধ্যরাত্রির বা কালকে সকাল থেকে আলোচনা শুরু হবে। ইরান যে 10টা পয়েন্ট রেখেছিল, সেই পয়েন্টের হয়তো 4-5টা পয়েন্ট মানা হবে, আর আমেরিকার পক্ষে 4-5টা যাবে, আর ইরানের পক্ষে 4-5টা যাবে। 10টা যে পয়েন্ট রেখেছিল তার মধ্যে 5টা 5টা করলে নিউট্রাল পজিশনে আসবে। আর কোনো একটা পয়েন্ট যদি কেউ ছিনিয়ে নেয়, সে জিতেছে সেটাকে ঘোষণা করার চেষ্টা করবে, তাতে কিছু যায় আসে না। কিন্তু এই যে স্ট্রেট অফ হরমুজ,
এটা কিন্তু আবারও বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে। মাত্র 6খানা জাহাজ যারা যারা আটকে ছিল তার মধ্যে থেকে 6টা জাহাজ বেরোতে পেরেছে, বাদ বাকি কিন্তু এখনো আটকে পড়ে আছে। এবার যদি দেখেন সিচুয়েশন মার্কেটের সঙ্গে যদি তুলনা করেন, মার্কেটও কিন্তু খবরের আশায় আছে। যদি যে টকটা হচ্ছে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যেটাকে বলা হচ্ছে, সেটা যদি কোনো কারণে বিফলে চলে যায়, তাহলে কিন্তু আবারও অ্যাটাক ভয়ানক রূপে কিন্তু দেখতে পাবেন আপনারা। সেটা রবিবার বা সোমবার থেকেই দেখতে পাবেন, বা কালকে থেকেই হয়তো দেখতে পাবেন। আর যদি পিস্ট অফ হয়ে যায়, তাহলে বেশ কিছু দিনের জন্য হয়তো শান্তি ফিরে এলেও আবারও কিন্তু অশান্তি কিন্তু হবে। এত সহজে কিন্তু এই জায়গাটা ছাড়বে না। ইরান কোন কোন পয়েন্টের প্রতি নেগোসিয়েশন করতে পারে বা পক্ষে আসতে পারে, সেটা হচ্ছে যে ইরানের বক্তব্য হচ্ছে যে যেখানে যে জায়গাগুলো আমাদের নষ্ট হয়েছে তার মেরামত করতেই বা ওই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে গেলে খরচা আছে। তো সেই খরচাটা আমেরিকা বহন করবে। আর নয়তো যে যে তেল ট্যাঙ্কার গুলো গালফ নেশন থেকে বেরোবে, তার একটা পার্সেন্টেজ ইরানকে দিতে হবে। মানে 2 মিলিয়ন পার জাহাজ আর কি, তেল ট্যাঙ্কার, অয়েল ট্যাঙ্কার, সেগুলোকে ডিমান্ড করছে। যদি এই ডিমান্ডটা মেনে নেওয়া হয়, তাহলে এটা কমপ্লিটলি ব্যবসা না করেও টোল ট্যাক্স হিসাবে প্রতি বছর $100 বিলিয়ন মতো কিন্তু কামাতে পারে ইরান। তো এই সব পয়েন্ট গুলোর উপর কিন্তু অলরেডি চলছে, নেগোসিয়েশন চলবে আর কি। এবার যদি দেখেন যে ইসরায়েল এর মধ্যে কতটা ইনভলভমেন্ট আছে, ইসরায়েল মানতে চাইছে না। কারণ হচ্ছে ইসরায়েলের জনসংখ্যা হচ্ছে মাত্র 98 লাখ, 1 কোটির কাছাকাছি। তারা চাইছে যে প্রতিদিন যুদ্ধ পরিস্থিতি থেকে একটুখানি নিজেদের আনন্দে ফিরিয়ে নিয়ে আসা, সকলেই চায়। সেই জন্য এই অ্যাটাক গুলো কিন্তু কন্টিনিউ চলছে, চলবেও। এবং এর মধ্যে যদি দেখেন, তাহলে দেখতে পাবেন যে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার, আমি ডিফেন্স মিনিস্টার, যাই হোক, কোনো না কোনো চায়নার ইনফ্লুয়েন্সেই বলুন বা অন্য কারোর ইনফ্লুয়েন্সে বলুন, তো একটা টুইট লিখেছে। যখন পিস টক অলরেডি চলবে এই সময় একটা কিন্তু মেসেজ লিখেছে, যার ফলে আবারও কিন্তু বাজার গরম। কি লিখেছে? যে ইসরায়েল মানবতার জন্য খুবই ডেঞ্জারাস একটা কান্ট্রি, যে কোনো মানবতা মানে না, যাকে ভগবান করুক যে দোজকের আগুনে তারা জ্বলে যাক, এরকম টাইপের কিছু উক্তি করেছে। তো যেরকম ইরানের প্রেসিডেন্ট আগে উক্তিটা করতেন, তো ইসরায়েল পাল্টা যখন পাকিস্তানকে শুনিয়েছে কিছু কথা বা টুইটের মাধ্যমে প্রকাশ্যে এনেছে যে এই এই করতো, তার ফলে আমরা ইরানের প্রেসিডেন্টকে নিউট্রালাইজ করেছি। তো সেই রকম কিছু নিউট্রালাইজ এখানেও কিন্তু হতে পারে। তো এটাও দেখার একটা ইন্টারেস্টিং জায়গা আছেই অলরেডি। তো এই সবগুলো নিয়েই চলছে। আর নর্মালি আরো একটা টুইটের মধ্যে জানিয়েছে ইসরায়েল যে যেখানে ইসরায়েলকে নিয়ে পাকিস্তানের এত ঘৃণা প্রথমেই দেখা যাচ্ছে এবং তাদের পাসপোর্টেও ইসরায়েলকে মান্যতা দেয় না, সুতরাং পিস ডিল যে নিউট্রাল হচ্ছে সেটা কিন্তু নয়, সুতরাং আমরা এই পিস ডিল মানি না। সুতরাং ইসরায়েল অ্যাটাক হয়তো জারি রাখবে। হ্যাঁ, কিছু সময় হয়তো কমে যেতে পারে, আবার কখনো বেড়ে যাবে, কিন্তু অ্যাটাক চালু থাকবে। তো এইটার মাধ্যমে যেটা অলরেডি করার চেষ্টা করছে, টাইম বাই হচ্ছে, আর কিছু না। মার্কেটও নেগেটিভ সেন্টিমেন্ট খুঁজছে,
যেদিন কোনো বড় সড়ো অ্যাটাক শুরু হয়ে যাবে আবারও বড় সড়ো গ্যাপ ডাউন আপনারা দেখবেন। পজিটিভ নিউজ এলে এখান থেকে হয়তো বাউন্স করবে, কিন্তু সেই বাউন্সটা টেকনিক্যালি বাউন্স হবে না, সেখানেও বড় সড়ো গ্যাপ আপ দেখবেন হয়তো, সেটা টেকনিক্যালি কারেক্ট হবে না। আমি অনেক দিন ধরে বলছি, অনেকগুলো ভিডিওতে বলেছি, ডোনাল্ড ট্রাম্প যবে থেকে প্রধান এই প্রেসিডেন্ট হয়েছেন আমেরিকার, তবে থেকে কিন্তু উম, যে টেকনিক্যালি মুভমেন্টের জায়গায় যে সেন্টিমেন্ট বেস ট্রেডের সংখ্যা কিন্তু বেড়ে গেছে। এখন তো প্রতিটা দিন টেকনিক্যালের থেকে বেশি সেন্টিমেন্টের ওপর জোর দিয়েই কিন্তু বাজারে ওপর নিচু করছে, সেটা আপনারা বুঝতেই পারছেন। এর থেকে আর বিশেষ কিছু বলার তো নেই। নর্মালি একটা ছোট ভিডিও, 15 মিনিটের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যতটুকুনি পারলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ধন্যবাদ।